হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো। আবার শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার আরেকটি ব্লগ। তো আমি উঠেছি ভোর 5টার দিকে। তো আমি নিচে ঘরদোর উঠোন যা আছে সব বাসি ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি। খালি নিচের ঘরের বিছানাটা তুলিনি, যেহেতু আজকে এটা রবিবারের ব্লগ। তো ছেলে বাড়িতে আছে, তো ঘুমোচ্ছে, তো ভাবলাম ও ঘুমিয়েই থাক, বিছানাটা পরে তুলবো। আমি আগে এগুলো সেরে নিই, দিয়ে তারপরে উপরেরটা সেরে স্নান সেরে পুজো করি, তারপর আমি পরে বিছানাটা তুলবো। কারণ এমনিতে তো ঘরদোর সব মোছা ঝাড় দেওয়া সব হয়ে গেছে, আর তার জন্যই আমি ওপরে নিচেরটা আজকে ব্লগ করা হয়নি। তো ওপরেরটাই আমি চলে এসেছি, দিয়ে ওপরে খাটের বিছানার বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, আর ওপরের বেডশিটটাই নিচে দেবো, কারণ নিচের বেডশিটটা নোংরা হয়ে গেছে। আর ওপরে যেহেতু কয়েকদিন আমরা শুচ্ছি না, তো সেই কারণে উপরের বেডশিটটা কাঁচা তো ভালো ছিল, সেটাই নিয়ে গিয়ে পেতে দেবো। আর এখানে একটা কাঁচা বেডশিট পেতে দিলাম, আর যা আছে আসবাবপত্র সব মুছে নিচ্ছি। আর সত্যি কথাই, ছেলে বাড়িতে থাকলে আমি ওকে সকালের টাইমটা একদমই পড়াতে বসতে পারি না, আর আমার সব কাজকর্ম সারতে 11টা বেজে যায়, আর তখন পড়তে চায় না। তার কারণে আরও সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর তারপর এই কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে 9টার মধ্যে যদি সারতে পারি তবুও ওকে পড়াতে বসাতে পারবো এই ভেবে। আর সামনে পরীক্ষা, তার জন্য। তো ঘর তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে মুছে নিলাম, দিয়ে তারপর ঝাড় দিয়ে নিলাম। দিয়ে এই ছাদটাও আমাকে রোজ ঝাড় দিতে হয়। দেখো প্রত্যেকটা দিন চারিদিকে এত আম গাছ, আর সব ছাদের মধ্যে এসে পড়ে। আর প্রতিদিন আমি সকালবেলা করে এটা ছাদটা একবার করে ঝাড় দিই, তার কারণেই ছাদটা পরিষ্কার থাকে। আর যখন বাবার বাড়ি গেছিলাম, এসে দেখছিলাম একবারে সব আমের মুকুলে সব ভর্তি, পা দিলেই কিচকিচ করে পায়ে লাগে, আর সেগুলোই আবার পায়ে পায়ে করে ঘরে ঢোকে। তার কারণ সবসময় তো ছাদে আসতে হয় কাপড় মেলতে, কাপড় তুলতে, সে কারণে তো চলাচল করতেই হয়। তার ফলে নোংরা করে রাখলে আবার সেই নোংরাগুলো পায়ে করে ঘরে যায়। তো আমি এটা প্রতিদিন পরিষ্কার করি, তার ফলে প্রত্যেক দিন করলে মানে আমের মুকুলগুলো অনেকটা জমা হয় না। আর আমি এসে এত আমের মুকুল ছিল যে আমি একবারে পরিষ্কার করতে হাঁপিয়ে উঠেছিলাম। আর সত্যি কথাই, পায়ে আমি এত বড় বাড়ি একা সামলাই, একা হাতে ঘর বাড়ি সামলানো, টিপটাপ করে গুছিয়ে, আবার রান্না বান্না, পুজো আর্চা, আবার আমাদের বাড়িতে যেহেতু শিব মন্দির, দুখানা ঘর বড় বড়, সেই ঘরগুলো একটু পরিষ্কার করি। তার কারণ কে করে না করে, কখন করবে না করবে না ওইভাবে রেখে দেবে, তো আমার যেন ভালো লাগে না। সে কারণেই আমি ঠাকুর ঘরগুলো প্রতিদিন মোছার চেষ্টা করি। জানি না ভগবান আমাকে দিয়ে কতদিন করাবেন। তো আমার এমনিতেই দুটো পায়ে এত ব্যথা এই উপনিচ করতে, গোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আর একা হাতে সব করতে হয়। এই ঘর বাড়ি পরিষ্কার করা, পুজো আর্চা, তারপরে রান্না বান্না, আবার বাচ্চা সামলানো। যেহেতু একটা যেই বাচ্চাটা আমার আছে এখনও, সে একা খেতে পারে না, স্নান করতে পারে না, তো তাকে সবটাই করে দিতে হয়, আবার তাকে সামলানো, আবার তাকে পড়াশুনো করা। তো আমি ওপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো স্নান সেরে চলে এলাম, আর ছেলেও উঠে পড়েছে। দিয়ে ওর পাপার কাছে মুখটা ধুয়েছে, কিন্তু খায়নি, আমাকে ছাড়া কিছু খাবে না। বললাম যে পাপার কাছে একটু হরলিক্স আর বিস্কুট খেয়ে নাও, বলে না আমি খাবো না, খিদে পাইনি। তো আমার সঙ্গে ও এখন ফুল তুলছে, পুজো করবে, বলছে তুমি আগে পুজো করো তারপর যাব। তো আমি পুজোটা সেরে নিলেই তারপর ওকে নিয়ে গিয়ে খাওয়াবো, তারপর একটু পড়াতে বসবো। আর এই ফুলগুলো তুলে নিই, তারপর আবার শিব মন্দিরে যাব, সেই ঠাকুর ঘরটা পরিষ্কার করব, তারপর বাড়িতে পুজো করব। তো আমার বাড়িতে পুজো কমপ্লিট, আর ওই দেখো মন্দিরে যাওয়ার জন্য থালাও রেডি করেছি। তো ফুলের থালা আর গঙ্গা জল দিয়ে সব সেরে, পুজো আর্চা সেরে নিচে চলে এসেছি। দিয়ে কালকের একটা বাসি রুটি ছিল, তাই ভাবলাম আমি রুটিটা খাই, দিয়ে একটুখানি জল খাই, আর ছেলেকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি, আর তার সাথে আবার একটু চানাচুর না দিলে খাবে না, তো চানাচুর দিয়েছি। দিয়ে ওকে খাইয়েটাই পড়াতে বসেছি। আর এই বিছানাটা দেখো আমার গোছানো হয়নি, কোনো রকমের বালিশ আর মশারিটাকে একটু ভাঁজ করে রেখে দিয়েছি। আর ভাবলাম যে আগে ওকে পড়াই, তারপর আমি বিছানাটা তুলবো, আর তা না হলে বেলা হয়ে যাবে আর পড়তে চায় না।
আর পা ব্যথা নিয়ে একা কাজ করে যাই, তবুও কেউ সাহায্য করার নেই। আর কথাই আছে না, ছেলের বউয়ের দুঃখই বা কে, কষ্ট বা কে বোঝে, খোদ ছেলেই বোঝে না তো অন্য কেউ কে। তো তাই আমার মনে হলো যে ছেলেরা মা প্রিয় বেশি, আর মায়ের কোনো খারাপ কিছু সহ্য করতে পারে না, কিন্তু বউয়ের কিছু হলে তাদের গায়ে লাগে না, সেই রকমই অবস্থা। তো দেখো আমি ছেলেকে পরিয়ে, আর বললাম না ওপরে বেডশিটটা নিচে নিয়ে এসে পেতে দেবো আর নিচের বেডশিটটা কেচে দেবো। তো আমি দেখো গোটা ঘরটা পরিষ্কার করে নিলাম গুছিয়ে দিয়ে, তারপর আমি বেডশিটটা কেচে ইতিমধ্যে মেলেও দিয়ে চলে এসেছি। দিয়ে এসে আবার ছেলেকে স্নান করালাম, দিয়ে আমি ভাবলাম রান্না করার আগে স্নান করিয়ে দিই, নাহলে রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, দিয়ে আর ওর বেলা হয়ে যায় চান করতে, তার কারণে আর ওকে আগে চান করিয়ে দিয়েছি। দিয়ে এসে আমি এখন আজকে পটল আলুর তরকারি করব আর ডিমের কারি করব, আর ভাত ওদিকে প্রায় হয়ে এসছে। দিয়ে পটলটাও একটু তেলে নেড়ে চেড়ে নিলাম, আর আলুটাও এখন একটু তেলে নেড়ে চেড়ে নেবো আর একটু সেদ্ধ হোক। দিয়ে আমার ভাতটাও নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখানে আলুটা ভাজা হয়ে গেছে, একটুখানি লেগে গেছিলো, যেহেতু একটু বাইরে গেছিলাম ছেলে ডাকছিল বলে, আর ছেলেকেও সঙ্গ দিতে হয়, ওর খেলার লোক নেই বলে একটু দেখো এসো এইসব করে, তো ওকেও দেখতে গিয়ে এদিকে আলুটা প্রায় লেগে যাচ্ছিলো। দিয়ে এখন আলু পটলের তরকারিটা করে দেবো। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমার পটল আলু তরকারি রেডি দেখো। দিয়ে তারপর এখন ডিমের কারি করব। তো আগে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, তো একটা ডিম ফেটে গেছিলো, তো ভাবলাম ওইটাই পোচ করে ডিমের কারির মধ্যে দিয়ে দেবো। তো সেই ডিমটাই রেখেছি, দিয়ে পোচ করব, দিয়ে ডিমের কারির মধ্যে দিয়ে দেবো। আর এখানে একটা দেখলাম ডিমের খোসা মতো মনে হয়, খোসা এক টুকরো ভেঙে পড়েছিল, তো সেটাই তুলে দিলাম। আর ডিমের এটাকে পোচ করার জন্য আগে একটু ভেজে নিতেই হবে, না হলে তো হবে না। আর আমার এরকম করে পোচ খেতে অতটা ভালো লাগে না, তো বর বললো আমি খেয়ে নেবো, করে দাও, তো সেভাবেই করে দিচ্ছি। আর যাতে করে কুসুমটা ভালো থাকে সেই চেষ্টাই করছি উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার জন্য। তো আমার পোচটা রেডি, এবার এই ডিমটাকে ভেজে নেবো, আর দুটো ডিম ভেজে নেবো, আর দুটো সেদ্ধ রেখে দেবো, কারণ ছেলে কারিতে খাবে না, ও ভাজা খায় না, ও সেদ্ধই খায় ভাতের সাথে, তো ওকে সেদ্ধ দিয়ে দেবো। আর এদিকে ডিমটাকে ভেজে নেবো, তা একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে ডিমটাকে ছেড়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। তো এই দেখো আর দুটো ডিম রেখে দেবো ছেলেকে সেদ্ধ দেওয়ার জন্য। আর এই নুনের কৌটোটা নিচে রেখেছিলাম, কারণ এই নুনের কৌটোটা আঁশের মধ্যে ঠেকে গেছিলো, তো যেদিন আমি আমিষ হয় সেদিন এই নুনটা দিয়ে আমি রান্না করি, তো হাত ধুতে হয় না, আর আমিষের কাছেই রেখে দিই। আর নুনের কৌটোটা যেহেতু নিচে রেখেছিলাম, তো একটু মনে হচ্ছে একটুখানি ধুলো, তো সে কারণেই নুনের কৌটোটা ধরে আবার গিয়ে ডিম নাড়বো এই ভেবে আবার হাতটা ধুয়ে এসে আবার ডিমটাকে ছেড়ে দিলাম। আর আমি একটু খুব পিটপেটে টাইপের, সব কিছুই একটু টিপটাপ করতে পছন্দ করি। তো এখন দেখো এই দুটো ডিম রেখে দেবো, কারণ ছেলে দুটো ডিম খাবে বলছে। আর এই দুটো ডিম আমাদের তিনটে, শাশুড়ি মা ডিম খান না, সে কারণে আমাদের তিনজনের তিনটে, শ্বশুর আমি আর বর। তো আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। দিয়ে আমি পেঁয়াজ কেটে সব রেডি করে রেখেছি, তো সেই মশলাগুলোকে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি মশলা বলতে রসুন ঘষে ঘিসনিতে ঘষে নিয়েছি, পেঁয়াজও ঘিসনিতে ঘষে নিয়েছি, বাটাবাটির কোনো সিনারি নেই। আর জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো, আর আদা বাড়ন্ত ছিল বলে আদা দেওয়া হয়নি, তো এইটুকুই মশলা দিয়ে আমি কষিয়ে নেব। তো চলো এখন মশলাটাকে কষানো যাক। আর যা বলছিলাম যে পায়ে ব্যথা নিয়েও সব কাজ করলেও কেউ দেখতে পায় না, শাশুড়ি থেকেও কোনো দিন সাহায্য করেনি বা কাজেও লাগেনি, এটা বলাই বাহুল্য, কারণ একা হাতে ছেলেকে কাজ সামলিয়ে গেছি।
বিয়ের পর থেকে এই দায়িত্ব নিয়েছি, তো চলছে। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।